ইউক্রেনে 470 ড্রোন ও 48 মিসাইল হামলা, নিহত 19। যুক্তরাষ্ট্র সৌদির মধ্যে পারমাণবিক জ্বালানি ও F-35 বিক্রির চুক্তি সই। যুক্তরাষ্ট্রের নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের। তাইওয়ান ইস্যুতে চীনা বয়কটে হুমকির মুখে জাপানি অর্থনীতি। জাপান পুনরায় চালু করবে বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। জিরো টলারেন্স নীতি নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পঞ্চম প্রজন্মের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান কান আরও শক্তিশালী। ইসরায়েলি ফিলিস্তিনিরা একসঙ্গে থাকবে প্রত্যাশা সৌদি যুবরাজের। পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারের ঘোষণা নেতানিয়াহুর। আরাকানে রাখাইন আর্মির হামলায় 30 জান্তা সৈন্য নিহত। ভেনেজুয়েলায় হামলা চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে বললেন মাদুরো। জয়শঙ্কর পুতিন বৈঠক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা। দুর্নীতি নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝে ফিলিপাইনের 2 মন্ত্রীর পদত্যাগ। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব, বিশ্বের প্রথম AI নির্দেশিত শিশুর জন্ম। ইউক্রেন জুড়ে রুশ ড্রোন ও মিসাইলের ভয়াবহ হামলায় কমপক্ষে 19 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে চালানো সমন্বিত এই আক্রমণে রাশিয়া ব্যবহার করেছে 470টিরও বেশি ড্রোন ও 48টি মিসাইল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমাঞ্চলীয় তেরনোপিল ও লভিভে। তেরনোপিলে 19 জন নিহত ও 14 শিশুসহ 64 জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতীয় পুলিশ। আবাসিক ভবন, স্কুল, সুপারমার্কেট সহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে। লভিভে জ্বালানি স্থাপনায় আঘাত হানায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। হামলার সময় তুরস্ক সফরের প্রস্তুতিতে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, প্রতিটি বর্বর আক্রমণই দেখাচ্ছে রাশিয়ার উপর চাপ এখনও যথেষ্ট নয়। কার্যকর নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তায় পরিস্থিতি বদলাতে পারে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউসে এই চুক্তি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র জানায়, পারমাণবিক শক্তির বিস্তার রোধের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে $100 কোটি দীর্ঘমেয়াদী পারমাণবিক জ্বালানি অংশীদারিত্বের ভিত্তি তৈরি হলো। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা প্যাকেজ অনুমোদন করেন, যার অন্তর্ভুক্ত সৌদিতে ভবিষ্যতে F-35 বিক্রির ব্যবস্থা। ট্রাম্প MBS বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রকল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ $60,000 কোটি থেকে বাড়িয়ে $1 লাখ কোটি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র নির্মিত ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন দক্ষিণ রাশিয়ার ভেরোনেজ শহরে কয়েক দফা হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া জানায়, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা 4টি ক্ষেপণাস্ত্র S-400 ও প্যান্সির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ি ও একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর নেই। এর আগে ইউক্রেন নিশ্চিত করে যে তারা মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে, যাকে তারা বড় অগ্রগতি বলে উল্লেখ করেছে। রাশিয়া আরও জানায়, খার্কিভ অঞ্চলে উৎক্ষেপণস্থল শনাক্ত করা হয়েছে এবং পাল্টা হামলায় 2টি ইউক্রেনীয় রকেট লঞ্চার ধ্বংসে ইস্কান্দার M নিক্ষেপ করা হয়েছে। চীনা পর্যটকদের জাপান সফর না করার আহ্বানের পর দেশটির পর্যটন খাত তীব্র ধাক্কা খাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির তাইওয়ান ইস্যুতে মন্তব্যের পর বেইজিং এই সতর্কতা জারি করে। চীনের 10টিরও বেশি এয়ারলাইন্স এই বছরের শেষ পর্যন্ত জাপানগামী টিকিট ফেরত দিচ্ছে। ইতোমধ্যে প্রায় 5 লাখ টিকিট বাতিল হয়েছে। পর্যটন জাপানের মোট GDPর 7% এবং চীন ও হংকং থেকে আসা পর্যটকরা 1/5-এরও বেশি। জাপান নাগরিকদের চীনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। চলচ্চিত্র প্রদর্শন স্থগিত, জনপ্রিয় তারকারাও প্রকাশ্যে চীনের পক্ষে অবস্থান নিয়েছে। ভ্রমণ খাতের শেয়ার কমছে এবং দীর্ঘমেয়াদী সংকট দেশীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে জাপান। নিগাতা প্রদেশে অবস্থিত এই কেন্দ্রের 7টি রিয়েক্টরের মধ্যে প্রথমটি চালু হবে এই সপ্তাহে। 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপান সব পারমাণবিক প্রকল্প বন্ধ করে দেয় এবং দেশ জুড়ে পারমাণবিক শক্তির প্রতি অনীহা বেড়ে যায়। তবে বর্তমানে জাপান পুনরায় পারমাণবিক শক্তিতে নির্ভরতা বাড়িয়ে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে চাইছে। স্থানীয় গভর্নর হিদেও হানাজুমি শুক্রবার সংবাদ সম্মেলনে অনুমোদনের বিষয়টি ঘোষণা করবেন। এছাড়াও জাপান সরকার পারমাণবিক শক্তিকে পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য উৎস হিসেবে সমর্থন করছে। ফুকুশিমা দুর্ঘটনার পর প্রথমবারের মতো তেপকো এই বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে। দেশটি 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনে এ ধরনের শক্তি ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর কাজাখস্তানের আস্তানায় SCO সরকার প্রধানদের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জিরো টলারেন্স নীতি মেনে সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জয়শঙ্কর বলেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে। তিনি উল্লেখ করেন, SCO গঠনের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই, যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে। এছাড়া তিনি সংস্থাটির কাঠামো ও পদক্ষেপকে আরও শক্তিশালী করার পাশাপাশি
পাশাপাশি আধুনিকায়ন, সংস্কার এবং সরকারি ভাষার মধ্যে ইংরেজি অন্তর্ভুক্ত করার প্রস্তাব বাস্তবায়নের উপর জোর দেন। ভারতীয় উদ্যোগে এসসিও স্টার্টআপ ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়া হচ্ছে, যা সদস্য দেশগুলোর তরুণদের সৃজনশীলতা ও উদ্যোক্তা বিকাশে সহায়তা করছে। নিজস্ব প্রযুক্তির পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কান বা TFX-কে আরও উন্নত করছে তুরস্ক। প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন, বিমানটির ইঞ্জিন আরও শক্তিশালী ও আধুনিক করার কাজ শিডিউল অনুযায়ী চলছে। 2015 সালে ঘোষণা করা এই যুদ্ধবিমানটি তুরস্কের জাতীয় গর্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে। এরপর মে মাসে দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। TFX-কে পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যা স্টেলথ প্রযুক্তিতে নিঃশব্দে এবং ঘন্টায় সর্বোচ্চ 2770 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। সমস্ত অংশ তুরস্কে তৈরি হওয়ায় এটি দেশটির বিমান বাহিনীর গর্ব। আগামী 2028 সালে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা সম্ভব হবে এটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বলেছেন, আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে তারা প্রস্তুত। তবে এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি স্পষ্ট পথ নিশ্চিত করতে হবে। যুবরাজ আশা প্রকাশ করেছেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে এবং একই সঙ্গে এই অঞ্চলে বসবাস করবে। তিনি জানিয়েছেন, দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে তারা দ্রুত অগ্রগতি চায় এবং বিষয়টি নিশ্চিত করতে কাজ করবে। বৈঠকে ট্রাম্প বলেন, আমি প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করতে চাই না, তবে আব্রাহাম চুক্তি নিয়ে আমাদের আলোচনা ইতোমধ্যেই ভালো হয়েছে। যুবরাজের বার্তা স্পষ্ট, ইসরায়েলি ফিলিস্তিনিদের জন্য শান্তি এবং সহাবস্থানের সুযোগ তৈরি করতে হবে। দুই নেতার আলোচনায় আব্রাহাম চুক্তি, এক রাষ্ট্র ও দ্বিরাষ্ট্র সমাধানকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিপীড়নে জড়িত ইসরায়েলিদের বিচারের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, চরমপন্থী একটি ছোট গ্রুপ দীর্ঘদিন ধরে সহিংসতা ছড়াচ্ছে, যা মেনে নেওয়া হবে না। নেতানিয়াহু ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দাঙ্গাকারীদের গ্রেফতার এবং আইনের পূর্ণ প্রয়োগের জন্য। শিগগিরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ জানিয়েছেন, সহিংসতা নিয়ন্ত্রণে আলাদা রসদ ও অর্থায়নের ব্যবস্থা করা হতে পারে। সোমবার বেথেলহামের নিকটবর্তী জাবা গ্রামে ইসরায়েলি দাঙ্গাকারীরা বাড়ি ও যানবাহনে আগুন লাগায়। ফিলিস্তিনের মন্ত্রিসভা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে। পশ্চিম তীরে প্রায় 27 লাখ ফিলিস্তিনি বসবাস করেন, যা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে বিবেচিত। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় অন্তত 30 জান্তা সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দি ইরাবতী। স্থানীয় সামরিক সূত্র জানায়, কিয়াকফিউ টাউনশিপে থাইং চাউং তাওং ঘাঁটি দখলের পর অগ্রসর হওয়া জান্তা বাহিনীকে লক্ষ্য করে মাইন পুঁতে অবস্থায় ছিল আরাকান আর্মি। মিনপিন গ্রামের কাছে সৈন্যরা নিরাপদ ভেবে অবস্থান নিতেই গুলি চালিয়ে বড় ক্ষয়ক্ষতি ঘটায় তারা। আহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। জান্তা সৈন্যরা ছবির জন্য পোজ দিচ্ছিল, এমন সময় হঠাৎ আক্রমণ শুরু হয়। সংঘর্ষে মিনপিন ও আশপাশের গ্রামগুলো থেকে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিয়াকফিউতে খাদ্য ঔষধের সংকট দেখা দিয়েছে, পাশাপাশি বিমান ও নৌ গোলাবর্ষণে শরণার্থীর সংখ্যা বাড়ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন, যদি তিনি ভেনেজুয়েলায় সামরিক হামলা চালান তবে তা হবে তার রাজনৈতিক জীবনের শেষ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, ট্রাম্পকে আক্রমণের জন্য উস্কানি দিচ্ছে তার আশেপাশের একটি চক্র, যা তাকে সবচেয়ে বড় ভুল করতে প্ররোচিত করছে। মাদুরো দাবি করেন, এই উস্কানি প্রতিপক্ষ ও পরিচিত শত্রুদের কাছ থেকে এসেছে। তিনি জানান, ভেনেজুয়েলার বলিভারিয়ান জাতীয় সশস্ত্র বাহিনী সতর্ক এবং প্রসারিত করা হয়েছে, প্রশিক্ষণও উন্নত করা হয়েছে। মাদুরো বলছেন, তারা ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। এর আগে ট্রাম্প বলেছেন, মাদুরোর সঙ্গে আলোচনা হতে পারে, কারণ ভেনেজুয়েলা আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। হুমকি ও মনস্তাত্ত্বিক আগ্রাসনের কারণে দেশটি নিজেকে রক্ষা করতে সক্ষম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন আসন্ন ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে সমন্বিত পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখেছেন। জয়শঙ্কর পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন এবং সম্পর্ক আরও গভীর করার জন্য রাশিয়ার দৃষ্টিভঙ্গিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেছেন। ক্রেমলিনে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার, যৌথ সচিব মায়াঙ্ক সিং এবং রাশিয়ার উপদেষ্টা ও মন্ত্রীবৃন্দ। রাশিয়ার প্রেসিডেন্ট 5 ডিসেম্বর ভারতের সফরে আসবেন, যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বার্ষিক সম্মেলনে বসবেন। সাম্প্রতিক সময় ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে, যা ভারতের নিজস্ব জাতীয় স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। ফিলিপাইনে দুর্নীতি কেলেঙ্কারি ও রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝে রাষ্ট্রপতি ফার্দিন্যান্ড মার্কোস জুনিয়রের দুই মন্ত্রী লুকাস বেরসামিন ও আমিনা পান্ডাঙ্গামান
মঙ্গলবার পদত্যাগ করেছেন। বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও সরকারি তহবিলের অনিয়ম তদন্তে তাদের নাম জড়ানোর পর এই পদত্যাগ আসে। প্রেস অফিসার ক্লেয়ার কাস্ট্রো জানিয়েছেন, প্রশাসনকে বিষয়টি সমাধানের সুযোগ দিতে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি ফাঁসের পর তারা সর্বোচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বড় শিকার হয়েছেন। ম্যানিলায় প্রায় 5 লাখ মানুষ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়। এই পদত্যাগ মার্কোস প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়েছে।